প্রায় 2.5 বছর পেরিয়ে গেছে। মানবিক মুখ্যমন্ত্রী নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের 2014 টেট, তারপর 2017 টেট, তারপর দীর্ঘ 5 বছর পর 2022 টেট। আর কত এইভাবে রাজপথে আমরা লড়াই করে দেখাবো? এই গরমে কেউ কোচবিহার, 2 দিনাজপুর থেকে শুরু করে, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, 2 বর্ধমান, 2 24 পরগনা, প্রত্যেকটা জেলা থেকে কিন্তু কম বেশি উত্তীর্ণরা হবু শিক্ষক শিক্ষিকারা এসে। সত্যি কথা বলতে কি, আজকে বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে রাজ্য সরকার যেভাবে আমাদেরকে দীর্ঘ বছর বঞ্চিত করে রেখেছে, তার তীব্র ধিক্কার জানাই। আমরা গতকাল দেখলাম বিকাশ ভবনের চাকরিহারারা গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে, কারোর পা ভেঙেছে, কারোর হাত ভেঙেছে। এই জায়গাটা তৈরি হবে কেন? কেন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হবে? কেন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির শিকারে নতুনটা হবে? নতুন করে কোনো টের হচ্ছে না, নতুন করে কোনো শিক্ষক থেকে শুরু করে গ্রুপ বি ক্লাসশিপ থেকে শুরু করে কোনো পরীক্ষা হচ্ছে না। আজ একটা নির্বাচিত সরকার দিনের পর দিন যদি এইভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়, তাহলে যারা বাংলার আগামী ভবিষ্যৎ, তাদের কি হবে? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দিকে দিকে গর্জে উঠুন। পুরো অরাজনৈতিক সংগঠন আমাদের 2022 প্রাথমিক টেট। প্রত্যেকটা জায়গায় আন্দোলন করে তুলুন, প্রত্যেকটা স্থানে আন্দোলন করে তুলুন। সরকার এখন চাকরিহারাদের নিয়ে ব্যস্ত, অযোগ্যদের নিয়ে ব্যস্ত। আর যারা এনসিসির গাইডলাইন মেনে যারা প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েছে, তাদের 2.5 বছর বেরিয়ে গেছে, তাদের নিয়ে অন্তত একটা সুযোগটুকু দেয়নি এই সরকার। একটা সুযোগটুকু দেয়নি ইন্টারভিউয়ের, চাকরি তো দূর। আর নতুন করে কিছু বলার নেই। এরপরে আমরা যা পরিস্থিতি তৈরি করবো, গতকাল যেটা বিকাশ ভবনে হলো, এটা প্রত্যেকে চাইছে। এটা এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে ভিতরে ঢুকতে হবে আমাদের। এই ঘুঘুর ভাষার মধ্যে ঢুকতে হবে। শুধুমাত্র ডিএলএড এর প্রশিক্ষণটাই দিচ্ছে, নতুন করে কোনো টেস্ট নয়, নতুন করে কোনো ইন্টারভিউ নয়। এভাবে চলতে পারে না। একটা নির্বাচিত সরকারের কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে কর্মসংস্থান দেওয়া, নতুন কোনো পরীক্ষা নয়। উত্তীর্ণ ক্যান্ডিডেট যার একটা ইন্টারভিউ বাকি, সেই জায়গায় দাঁড়িয়ে আর কতদিন অপেক্ষা করা যায়, আর কত ধৈর্য রাখা যায়? আজকে যে প্রতিবন্ধী ভাইরা উত্তরবঙ্গ থেকে আসছে, এক হাত নেই, অনেকে ঠিকঠাক চলতে পারে না, তারাও রাজপথে এসে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু ভোট রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, ধর্ম নিয়ে রাজনীতি দেখতে পাচ্ছি। উন্নয়ন নেই, প্রাথমিক শিক্ষক নিয়ম নেই, সহশিক্ষক নিয়ম নেই, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সবকিছু চলছে। এটা চললে আগামী দিনে রাজ্য তথা দেশের পক্ষে খুব খারাপ পরিস্থিতির শিকার হবে। আর আমরা জানেন, শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিস্থিতির অবস্থা আমরা ভালো করে জানেন। ছাত্র আন্দোলন কাকে বলে আমরা প্রত্যেকেই জানি। গতকাল বিকাশ ভবনে যে অধিকার করলো চাকরিহারারা, সামনের দিনে প্রাথমিক পর্ষদ কিন্তু এই অবস্থাটা তৈরি হবে। এই তরুণদের রক্তের জোর যে কতটা, এই বুকে, প্রত্যেক জনের বুকে আগুন জ্বলছে। এই 3 বছর অপেক্ষা, এর উত্তীর্ণ হওয়ার পর আর 5 বছর পর পরীক্ষা, এর থেকে বঞ্চনা আর কিছু হতে পারে না। আমাদের ইন্টারভিউ নোটিশ এই পরপর 1 মাসের মধ্যেই আমরা চাইবো, না হলে নতুন করে ইন্টারভিউ দিয়ে ভোটের আগে নিয়োগ করাটা কিন্তু চাপ হয়ে যাবে। এটুকু বলে শেষ করছি। সবাই আছে, কম বেশি করে বলুন। ধন্যবাদ সকলকে। এই উত্তরবঙ্গ থেকে এসে আদিত্য। এবারে আপনাদের সামনে ছোট্ট বক্তব্য পেশ করবে আদিত্য, তার পরিচয় দিয়ে নেই। প্রত্যেকটা আন্দোলনে আসে, কি আইন অমান্য, কি মিছিল, কি অনশন, প্রত্যেকটা আসে, সঙ্গে তার বাবাকে নিয়ে আসে। আদর্শের মুখ থেকে শুনুন। আমি বলতে চাচ্ছি যে আমি একটি প্রতিবন্ধী ক্যান্ডিডেট। প্রতিবন্ধী হয়ে যদি চাকরি পেতে এত দেরি হয়ে যায়, তাহলে এইটা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বানিয়ে রেখেছে সরকার। আমরা কিন্তু প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধী নয়, আমরা প্রতিবন্ধী। আমাদেরকে মাননীয় আমাদের দিদি বানিয়ে রেখেছে। বলছে 1000 টাকা ভাতা নিয়ে আমরা খুশি থাকো, 40,000 টাকা বেতন দিতে হবে না। যোগ্য, আমরাও যোগ্য। আমরা কিন্তু আমাদেরও ইচ্ছা করে যে আমরা স্কুলে গিয়ে চোখ 10টা হাতে নিই, মাসের শেষে 1000 টাকা নয়। লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সব কিছু হোক, তার পাশাপাশি একটু 22 কথাটা ভাবা হোক। 22 কথাটা দীর্ঘ বঞ্চনার শিকার আমরা, কিন্তু দীর্ঘ বঞ্চনার শিকার। 22 কথাটা ভাবা হোক, নাহলে কিন্তু বিকাশ ভবন অবরুদ্ধ এরপর। আমি বিদেশটাকে অনুরোধ করছি, বিদেশটা তুমি বড় আন্দোলন ডাক দাও। আমি প্রতিবন্ধী হয়ে কি হয়েছে, প্রতিবন্ধী হলেও আসবো, তোমার হাত শক্ত করার জন্য আমি আছি। আমাদের কেন বারে বারে আসতে হবে?
আমরা প্রতিবন্ধী হয়ে যদি বারে বারে কলকাতার বুকে আসতে হয়, পরবর্তীতে প্রতিবন্ধীরা পড়াশোনাই করবে না। ধন্যবাদ সবাইকে। গরমে আছে আমাদের আদিত্য বক্তব্য রাখলো। ধন্যবাদ আদিত্যকে। অ্যাকচুয়ালি আদিত্যর এই লড়াইকে আমি কুল্লিশ জানাই। দেখতে পাচ্ছেন সবাইকে জোরদার হাততালি আদিত্যর জন্য। এই আদিত্যর মতো যদি ছেলেমেয়ে আরো থাকতো না, একটা প্রতিবন্ধী ছেলে ভর্তি করা আছে। আমার সঙ্গে দেখা হয় নগর বাড়িতে, আমার বাড়ির একটু সামনে, ওরা রায়গঞ্জ থেকে আছে, আমি কোচবিহার থেকে আছি, কিন্তু প্রত্যেকবার কথা হয় আমার সঙ্গে, বলে সাধারণ আমি যাচ্ছি, সঙ্গে বাবাও যাবে, একা চলতে পারে না, প্রত্যেকবারই আসে। ধন্যবাদ আদিত্যকে। আদিত্যের মতো অনেকেই রয়েছে সুস্থ স্বাভাবিক, তারা কিন্তু আসে না। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে রাখি, প্রত্যেক বছর আমাদের রাজ্যে 50,000 ডিএলএড ক্যান্ডিডেট আর 50,000 বিএড পাস করছে প্রত্যেক বছর। মানে সরকার এটাকে রীতিমতো ব্যবসায় পরিণত করেছে। সাধারণ ছেলে মেয়েদেরকে অ্যাকচুয়ালি দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে আমাদের সরকার। যদি আমি স্কুলে নিয়োগই না করি, তাহলে এদেরকে ডিএলএড করে লাভ কি, শুধুমাত্র ব্যবসার খাতিরে। এবারে ডেকে নিচ্ছি আমাদের সহযোদ্ধা, আমাদের অগ্রস্বরূপ পার্থদাকে। পার্থদা এসো। পার্থদা একটু পরে বলবে। অর্পণ, অর্পণ তুমি যেখানে থাকো না কেন, তোমাকে ডাকছি। অর্পণ মুখার্জি সাধারণ থেকে আসো। এরপরে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা দূর দূরান্ত থেকে এসছে, তাদেরকে আমি এক এক করে ডেকে নেবো। আপনাদের ক্ষুদ্র বক্তব্য এখানে রাখবেন। সকলকে সংগ্রামী শুভেচ্ছা। তো আমি প্রথমেই আমার এই সংক্ষিপ্ত এবং স্পষ্ট বক্তব্য শুরু করার আগে, গতকাল আমাদের রাজ্যের যারা শিক্ষক আছে, সেই শিক্ষকের ওপর যে বর্বর অত্যাচারটা হলো, সেই অত্যাচারের আমি চরম নিন্দা করছি। এবং আমার মনে হয় যে সরকারের পুলিশ একটা শিক্ষকের মেরুদণ্ড, আমাদের সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, তাদের গায়ে যদি হাত দিতে পারে, এটা আমাদের কাছে একটা চরমতম খারাপ দিন। এটা একটা সমাজের অবক্ষয়। তো আমি সেই সমস্ত ঘটনার, যে সমস্ত শিক্ষক গতকাল আহত হয়েছেন এবং হচ্ছেন, এই ঘটনার আগে চরম নিন্দা করছি। এরপরে আমরা আমাদের বক্তব্য বলবো। যারা পথ চলতি মানুষ আছেন, এই কলকাতার এই কলেজ স্কয়ার, এই কলেজ স্ট্রিট একটা কলকাতার তথা পশ্চিমবঙ্গ ও ভারতের একটা প্রাণ কেন্দ্র, একটা শিক্ষা জগতের একটা পীঠস্থান। এইরকম জায়গায় আমরা আমাদের বক্তব্যটা আমরা জানাতে পারছি। আপনারা ভাবছেন যে আমরা কারা? আমরা সেই সমস্ত শিক্ষিত আমরা মানুষ, আমরা টেট পাস, যাদেরকে এই সরকার 2017 সাল থেকে উলঙ্গ করে এই কলকাতার রাজপথে বসিয়ে রেখেছে। আমাদের টেট পাস করার পর এর পরবর্তী প্রক্রিয়া হচ্ছে ইন্টারভিউ, যেটা একটা মানে পরবর্তী ধাপ। সব পরীক্ষা থেকে হয়ে থাকে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু আমাদের আজকে 7টা বছর এই কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের এইভাবে আন্দোলন করতে হচ্ছে। আমি আজকে 3টে কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাইছি। সেটা হচ্ছে, আপনি এই গত 4-5 বছর ধরে বিভিন্ন জায়গায় আপনি বলছেন যে রাজ্যের হাতে 10 লক্ষ শূন্যপদ আছে। এবার শিক্ষা নিয়ে যখন বলতে আসছেন, বলছেন 1 লক্ষ নাকি আপনার কাছে শূন্যপদ আছে। আমার বক্তব্য খুব স্পষ্ট। আপনি যদি একজন সত্যবাদী যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে কেন ঘোষণা করছেন না যে প্রাথমিকে কত নিয়োগ করবেন? আপনি বলে দেন যে প্রাথমিকে কত শূন্যপদ আছে। আমরা এইরকম ভাবে এই রোদে, কাঠফাটা রোদে, এই 23 জেলা থেকে আমরা আসবো না। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি সত্যবাদী মুখ্যমন্ত্রী হন, তাহলে এই ললিপপ আমাদের ধরাবেন না। এই যে এই ডিএলএড আর বিএড কলেজগুলোকে আপনি এবং আপনার সব যে কর্মীরা পোল্ট্রি ফার্ম বানিয়ে দিয়েছে, এখান থেকে ট্রেনিং দিয়ে যাচ্ছেন, কিন্তু নিয়োগ হচ্ছে না। এরকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই পোল্ট্রি ফার্ম একদিন কিন্তু খালি হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ডিএলএড কলেজ এবং বিএড কলেজ, এখানে কেউ ভর্তি হচ্ছে না। কেন হবে বলুন তো? গতকাল
এসেছি। আমার 3টে বক্তব্য যে আজ মাননীয় আপনি স্কুল শিক্ষা কমিশনের যে দুর্নীতির দায়ে যে গ্রুপ সি এবং ডি এই কর্মীদের আপনি 20,000 আর 25,000 টাকা করে একটা আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ঠিক আছে, আপনি ঘোষণা করেছেন কারণ এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেটও আছে, তার বিরোধ আমরা করছি না। কিন্তু এই মাননীয় মমতাময়ী মুখ্যমন্ত্রী 2022 টেট পাস দেন, আপনার প্রতিবাদটা রইল। আজকে একটা স্বচ্ছ টেট বলে আমাদেরকে নিয়োগ দিচ্ছেন না। এদিকে যারা দুর্নীতি করেছে, যাদের মধ্যে দুর্নীতি আছে তাদের জন্য আর্থিক অনুদান আছে, আর আপনার একটা স্বচ্ছ টেট থেকে নিয়োগ করতে এত হাত কাঁপছে কেন? আমার 2 নম্বর প্রশ্ন, আমরা নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আগের যে টেট গুলো আছে সেই টেট গুলোতে ওএমআর নেই, ওএমআর পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন রকম মামলা হচ্ছে, আর বলা হচ্ছে যে তোমাদের চাকরি থাকবে না, হুমকি দেওয়া হচ্ছে। ঘটনা হচ্ছে আমাদের তো ওএমআর আছে, একদিকে ওএমআর যাদের নেই সেই সব শিক্ষকরা ভয় পাচ্ছে যে আমাদের চাকরি থাকবে কিনা, কিন্তু যাদের আছে 22 টেটের ওএমআর আছে তাদের তো কই নিয়োগের কোনো সদুত্তর দেখতে পাচ্ছি না। আমার দ্বিতীয় প্রশ্ন, এই এখন বলা হচ্ছে ওবিসি সমস্যা। আমরা যবে টেট পাস করেছি মাননীয়, তবে কিন্তু কোনো ওবিসির সমস্যা ছিল না, তখন তো কোনো নিয়োগের তৎপরতা দেখিনি। আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছেন, আপনারা শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছেন। আর এই আমরা এই 22 টেট পাসেরা আমরাও কিন্তু অঙ্গীকারবদ্ধ। আপনারা যতদিন না এই নিয়োগ নোটিফিকেশন আমাদের ইন্টারভিউ নোটিশ না বের করছেন, আমরা ততদিন এই রাজপথেই থাকবো। আমরা দেখবো যে কতদিন আমাদের কমিয়ে রাখতে পারেন। আমরা দমবো না, আমরা বারে আসবো, এবার এসেছি আবারও আসবো, এ লড়াই আমাদের চলবে। আর একটা জিনিস ভাবি আগে, সামনে বিধানসভা ভোট আছে, আমাদের সংখ্যাটাও কিন্তু 50 থেকে 60,000 উপরে। এই প্রতি পরিবারে যদি গড়ে 4 জন করে মেম্বার ধরা হয় তাহলে সংখ্যাটা হিসেব